হাইপারসোনিক মিসাইল ইরান নিজস্ব প্রযুক্তিতে বানিয়েছে অথবা নিজে বানিয়েছে, প্রযুক্তি যেখান থেকে হোক, ইরানে প্রডিউসড, মেড ইন ইরান। একটা অস্ত্র সংক্রান্ত প্রশ্ন হচ্ছে যে ধরেন ইসরায়েলের সবকিছু ভালো হবে বা উন্নত হবে, ইরানের তুলনায় বেশি হবে, এটা কি স্বাভাবিক নয়? কারণ ইরানের তো আদার সোর্স, ইসরায়েলের তো আদার সোর্স আছে, আমেরিকা আছে, অন্যান্য শক্তিগুলো তাদের সাপ্লাই দিচ্ছে। ইরানের তো সেরকম কোনো সাপ্লাই নাই, তাদের সব প্রযুক্তি নিজস্ব। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন যে আমেরিকা সরাসরি যুক্ত আছে এবং রাশিয়া যেহেতু দুইটা দেশের সঙ্গে মানে যুক্ত, সম্পৃক্ত নানান কারণে, তো সেই দিক থেকে রাশিয়ার ভূমিকাটা এখনো বোঝা যাচ্ছে না। ঠিক একইভাবে ভারতও কিন্তু যুক্ত আছে, দুইটা দেশের সঙ্গেই যুক্ত আছে। সো বিষয়টা কি দাঁড়াচ্ছে? আবার পাকিস্তান কিন্তু এর মধ্যে কোনো না কোনো ভাবে ইনভলভ হয়ে গেছে। ফলে আপনি যে বলছেন যে সীমিত ওইখানেই থাকবে, খুব বেশি বিস্তৃত হবে না, মানে এরকম ডিরেক্টলি বলেন না, কিন্তু মূল মেসেজটা এরকমই দাঁড়ায় কিনা আর কি। ভারতের দুই পক্ষের সঙ্গে যুক্ত আর রাশিয়ার দুই পক্ষের সঙ্গে যুক্ত একই বিষয় না। রাশিয়া হচ্ছে দুই পক্ষের সঙ্গে যুক্ত হলো, এটা পরিষ্কার যে রাশিয়া এবং ইরান হচ্ছে অলমোস্ট একটা অ্যালাই যেটা বলে, সেই ধরনের কিছু বিষয় আছে। যেমন ধরুন যে সাংহাই কোঅপারেশন যে সংগঠনটার কথা বললাম, এটার মেম্বার কিন্তু ইরানও এবং ভারতও, এবং তারা সেই সাংহাই কর্পোরেশন, রাশিয়াও আছে, চায়নাও আছে। হ্যাঁ, তারা আপনার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কন্ডেম করে তারা একটা বিবৃতি দিয়েছে, কিন্তু ভারত কিন্তু সেই বিবৃতিতে সিগনেচার করতে রাজি হয়নি। আবার জাতিসংঘ আপনি দেখবেন যে আপনার রাশিয়া কিন্তু ইরানের পক্ষে এবং ইসরায়েলকে সমালোচনা করে কঠিন ভাষায় বক্তব্য দিয়েছে, এবং ক্রেমলিন থেকেও কিন্তু ইসরায়েলকে কঠিন ভাষায় সমালোচনা করা হয়েছে। একমাত্র মানে যে সমস্ত রাষ্ট্রগুলিকে আমরা মনে করি যে কাউন্টেবল, তার মধ্যে রাশিয়া যেহেতু অন্যতম, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেশ শক্ত ভাষায় ইসরায়েলের বিরুদ্ধে এই বিষয়গুলিকে সমালোচনা করা হয়েছে। কিন্তু ভারতের যে পজিশন, সে কিন্তু একদম সাইলেন্ট। সে এবং এই ক্ষেত্রে কিন্তু ভারতের যে বিরোধী যে দল কংগ্রেস কিন্তু বর্তমান সরকারকে সমালোচনা করেছে যে আজকে এইরকম একটা ঘটনায় ভারত কি করে চুপ থাকতে পারছে। এবং জাতিসংঘে যে ভোটাভুটিগুলি হয়েছে সেখানেও কিন্তু ভারত, মাত্র যে কয়েকটা দেশ কোনো পক্ষ নেয়নি, ভারত সেই ভূমিকা নিয়েছে। অপরদিকে রাশিয়া কিন্তু ইরানের পক্ষে পরিষ্কার অবস্থান নিয়েছে। আমি শুধু ওই কর্পোরেশনের কথা বলেছি যে সাময়িকভাবে ঠিক কতটুকু যাবে কি যাবে না, যেহেতু তার ইসরায়েল একটা ব্যাপার রয়েছে, কিন্তু ইরানের দিকে রাশিয়া একটা বড় সমর্থন আছে, কোনো ইয়ে নেই। এবং রাশিয়ার পক্ষে ইরানকে হারানো কোনো অবস্থায় সম্ভব না। যেমন একদিকে ওরা বলে যে ইউক্রেনকে যুদ্ধে পরাজিত হওয়া রাশিয়া, তাদের ভাষায় আর কি, রাশিয়ার পক্ষে সম্ভব না, তাহলে রাশিয়ার অস্তিত্ব থাকে না। ইরান অনেকটা অলমোস্ট সেম। ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়ার কাছে, বা ভারতের কাছে ইরান কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। রাইট। সেই ক্ষেত্রে মানে রাশিয়া কেমন করে নিউট্রাল পজিশনে থাকবে? আপনিই বলছিলেন যে যদি এখানে ইরান পরাজিত হয়, সেক্ষেত্রে রাশিয়া তার অস্তিত্ব মিডল ইস্টে হারাবে, তাই তো? সেক্ষেত্রে তাদের পক্ষে তো এটা ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই আপাতত। শুধু মিডল ইস্ট, আপনি যখন একটা এরকম একটা গুরুত্বপূর্ণ শক্তি মানে শুধু যে সামরিক শক্তি বল না, অর্থনৈতিক এবং অন্যান্য সবকিছু মিলিয়ে কিন্তু আমরা শক্তিধর একটা রাষ্ট্র চিন্তা করি। এটা দীর্ঘদিন রাশিয়ার সাথে মিত্র, এবং ইরান রাশিয়ার বিপদে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে, সুতরাং তাদের কিন্তু একটা অন্যরকম মিত্রতা রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে রাশিয়া আপনার সাথে সম্পূর্ণ একমত যে সাহায্য করবে না, এটা বলা খুব মুশকিল। যেমন একটা উদাহরণ দেই, যখন ভিয়েতনামের যুদ্ধ চলছিল, উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামে কিন্তু ভাগ ছিল। উত্তর ভিয়েতনাম যেটা কমিউনিস্ট ভিয়েতনাম, সেই উত্তর ভিয়েতনামে কিন্তু সোভিয়েত সোলজাররা ভিয়েতনামি সোলজারদের ড্রেস পরে আপনার ওই যে এন্টি এয়ারক্রাফট যে মিসাইল, সেগুলো দিয়ে কিন্তু মার্কিন বিমানকে মানে ভূপাতিত করতো। কিন্তু সোভিয়েত ইউনিয়ন কিছু সময় কিন্তু আমরা কেউ সেই জিনিসটা জানা যায় নাই। এবং যেহেতু সেটা ছিল সিক্রেট অপারেশন, সেই সিক্রেট অপারেশনের ফলে তাদেরকে কিন্তু রিকগনাইজ করা সম্ভব হয় নাই সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে। মানে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল মুক্ত, পরবর্তীতে তাদের বীরত্বের জন্য তাদেরকে আপনি স্পেশাল রিকগনিশন দেওয়া হয়। সুতরাং আজকে যদি রাশিয়া কিছু করে থাকে ইরানে, সেটা হবে অত্যন্ত কোভার্ট অপারেশন, সেটা সে ডিক্লেয়ার দিয়ে সামনে এসে করবে না। এবং এই জিনিসগুলো বোঝা কিন্তু আজকে বোঝা একটু মুশকিল হবে। ইতিহাসের মধ্য থেকে আমরা যখন সামনে যাব তখন হয়তো বুঝতে পারবো যে রাশিয়ার ভূমিকাটা আসলে কি ছিল, সাহায্য করে থাকলে কতটুকু সাহায্য করেছে। জি, এখন ধরেন সমরাষ্ট্রের সামর্থ্যের দিক থেকে ইরানের আমরা জানি সবাই তাদের সবকিছু তাদের নিজস্ব টেকনোলজি, ঠিক সব কিছু না, রাশিয়ারও টেকনোলজি আছে, ভারতীয় টেকনোলজিও তাদের আছে, কিন্তু মোস্টলি তাদের নিজস্ব টেকনোলজি। তো সেই ক্ষেত্রে আমি যদি ইসরায়েল এবং রাশিয়ার সমরাষ্ট্রের তুলনা করি, মানে এটা কি অনেক বেশি একটা
সাহস বলবো না, একটা ইরানকে একটা বোকামি করেছে পাল্টা আক্রমণ করে। ইরানের সামনে প্রথম কথা একটু বলে নিচ্ছি যে ইরান নিজস্ব প্রযুক্তি প্লাস বিভিন্ন জায়গা থেকে প্রযুক্তি হায়ার করে, প্লাস রাশিয়া থেকেও তারা বিভিন্ন সমরাস্ত্র পেয়েছে। আপনার S-400 বোধহয় তাদের আছে, যেটা আপনার বিমান বিধ্বংসী মিসাইল যেটাকে বলা হয়। তো এগুলো দুটোই কম্বিনেশন আছে, এবং নিজস্ব প্রযুক্তিও অসম্ভব উন্নত প্রযুক্তি, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আপনার হাইপারসোনিক মিসাইল ইরান নিজস্ব প্রযুক্তিতে বানিয়েছে অথবা নিজে বানিয়েছে, প্রযুক্তি যেখান থেকে হোক, মানে ইরানে প্রডিউস, মেড ইন ইরান। এখন আপনি যেটা বলছেন যে আপনার পাল্টা আক্রমণ করে তারা ভুল করলো কিনা, ইরানের সামনে কোনো উপায় ছিল না। ইরান কখনোই ইসরায়েলকে আক্রমণ করতে চায় নাই, এটা একদম পরিষ্কার, এবং আক্রমণের কনসিকুয়েন্স খুব ভয়ঙ্কর হবে সেটা জানে। কিন্তু ইসরায়েল যখন আক্রমণ করলো, আপনি দেখুন যে সেনাবাহিনীর প্রধান কিন্তু নিহত হলেন, এবং ইসলামিক রিপাবলিকান গার্ডের প্রধান নিহত হলেন, 20 জন মিলিটারি কমান্ডার নিহত হলেন, একজন সিটিং ভাইস চ্যান্সেলর, একজন মানে প্রাক্তন ভাইস চ্যান্সেলরকে হত্যা করা হলো, 5 জন নিউক্লিয়ার সায়েন্টিস্ট মারা গেলেন। এই পর্যায়ে ইরানের পক্ষে কিন্তু কোনো উপায় ছিল না, যেহেতু দেয়ালে ঠেকে গেছে, ইরানে কিন্তু রেসপন্স করা ছাড়া উপায় ছিল না। তবে একটা জিনিস আমাদের বাইরে থেকে মনে হয়েছে, ইরান এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না, সে চিন্তা করে না যে এইভাবে আক্রমণ হতে পারে। কারণ প্রাথমিক অবস্থায় মনে হয়েছে যে ইরান তার অপ্রস্তুতিটা ধরা পড়েছে প্রাথমিকভাবে, তাই না? যেমন ধরো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিন্তু ইউক্রেন বুঝতে পারছে যে রাশিয়া আক্রমণ করবে, তার একটা কিন্তু প্রিপারেশন ছিল, একটা মাসখানেক বা অমুক ব্যাপার আছে। ইরান কিন্তু উইদাউট প্রিপারেশন কিন্তু একটা বিশাল আক্রমণের মুখে পড়েছে। কিন্তু ইরানের ফোর্স দেখা গেল যে খুব দ্রুত রিগ্রুপ বলে আর কি শব্দটাকে, যে আপনার যে সেনাবাহিনী প্রধান মারা গেল, কমান্ডার মারা গেল, দ্রুত রিগ্রুপ করে কিন্তু আপনার ফাইট ব্যাক করতে পেরেছে। এবং একটা কথা যোগ করি যে টার্গেট করে করে ধরেন সেনাপ্রধান থেকে শুরু করে শীর্ষ 8 ব্যক্তিকে মেরে ফেললো, হ্যাঁ, একদম টার্গেট করে করে। তাদের ইনফরমেশন আদান প্রদানের বিষয়টি কিরকম ছিল আসলে? কারণ একদম এরকম সুনির্দিষ্ট করে তাদেরকে টার্গেট করে হত্যা করতে পারাটা তো চারটিখানি কথা নয়। এক্স্যাক্টলি, এবং সেইখানে দেখা যাচ্ছে যে ইরানের যে ইন্টেলিজেন্সের কতগুলো সমস্যা আছে, যে ইরানের ভিতরে ইনফিল্ট্রেট করা হয়েছে মোসাদ, এটা একদম পরিষ্কার এবং ডিক্লেয়ার্ড, এগুলো কোনো গোপন কিছু নেই। এবং ইসরায়েল সেটা গর্ব করেই বলে যে ইরানের ভিতরে অনেক মোসাদের অনেক স্ট্রিং উইং অপারেশন আছে, সেটা ইরানিয়ান ব্যক্তিরাও আছে। এবং আপনি দেখবেন যে দু একদিন আগে বোধহয় একটা ড্রোন কারখানা বের করেছে ইরান তার ভিতরে, যেখান থেকে অস্ত্র প্রোডাকশন হচ্ছে ইসরায়েলের জন্য। তারপরে এই যে কয়েকটা জায়গায় যা আক্রমণ করেছে ড্রোন দিয়ে, ইরানের ভিতরে ঢুকে কিন্তু মোসাদ বাহিনী। এইগুলো ইরানের আপনার ইন্টেলিজেন্স উইকনেসটা ইরানের রয়েছে, এবং এইটা তারা এখনো মিটিগেট করতে পারে নাই, যে কারণে আপনার সেটা আপনার পিন পয়েন্ট করে অ্যাটাক করার সময়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ইসরায়েল কিন্তু মানে পশ্চিমা বিশ্ব বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্যাটেলাইট যে আপনার করা, যে মনিটর করা, তার সাপোর্টটা কিন্তু ইসরায়েল পাচ্ছে। যেমন ইউক্রেনে যেমন পশ্চিমা নেটো মানে তো মার্কিন যুক্তরাষ্ট্রে, অন্যদের তো এই ক্ষমতাটা নাই। পুরো নেটো কিন্তু আপনার স্যাটেলাইট দিয়ে একটা রাশিয়ান ফোর্সের মনিটর করা ইত্যাদি ইত্যাদি করে একটা ইনফরমেশন দিচ্ছে। এই ইন্টেলিজেন্স ইনফরমেশনের একটা কি বলে একটা অ্যাডভান্টেজ পজিশনে আপনার ইসরায়েল রয়েছে। এখন আপনি কাউন্টার প্রশ্ন করতে পারেন যে ইরান এই ধরনের বেনিফিট রাশিয়া থেকে পাচ্ছে কিনা। কারণ ইরানের আক্রমণগুলো যদি আপনি খেয়াল করেন, দুটো জিনিস আমি এখানে বলে রাখি, এগুলো কিন্তু মানে এই ইনফরমেশনটা এইভাবে দেয় যে ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পরে এত বড় আক্রমণের মুখে ইসরায়েল কখনো পড়েনি। সবচেয়ে বড় যুদ্ধ হয়েছিল 1973 সাল ইয়াম কাপুর যুদ্ধ, আরব ভার্সেস ইসরায়েলের যুদ্ধ। সেই যুদ্ধগুলি ছিল কিন্তু শুধুমাত্র ফ্রন্টে, মানে বর্ডারে যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে। তেল আভিভ বা এই সমস্ত শহরকে ধ্বংস হয়ে যাওয়া, সেগুলো কিন্তু ইসরায়েল কখনো ফেস করে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আক্রমণগুলি করছে, এর পিছনে কোনো রাশিয়ান আপনার ইনফরমেশন তারা দিচ্ছে কিনা, কারণ পিন পয়েন্ট করে কি করে বলতে পারছে ওখানে ওটা ওখানে সেটা, সেগুলি আমরা ভবিষ্যতে জানবো, এই মুহূর্তে জানা কিন্তু সম্ভব নয়। আর আরেকটা জিনিস আমি আপনাকে বলে রাখি, আমরা ইরানে কোনো কিছু হলে কিন্তু আমরা জানতে পারছি এত লোক মারা যাচ্ছে, এত সৈন্য মারা যাচ্ছে এক্সেট্রা। কিন্তু ইসরায়েল অত্যন্ত একটা কঠিন সেন্সরশিপ আরোপ করেছে, যে সামরিক স্থাপনায় আক্রমণের ফলে ক্ষয়ক্ষতি অথবা সৈন্যবাহিনী কেউ মারা গেলে সে ধরনের কোনো ইনফরমেশন কোনো জার্নালিস্ট দিতে পারবে না, কোনো ফরেন জার্নালিস্ট সেটা দিতে পারবে না। কঠিন একটা সেন্সরশিপের মধ্যে রয়েছে। ফলে আপনি কিন্তু শুনেননি যে সামরিক স্থাপনায় তাদের কি ক্ষতি হয়েছে না হয়েছে। প্লাস বেসামরিক স্থাপনায় যখন ক্ষয়ক্ষতি হয়,
সেখানেও নাগরিকদেরকে বলা আছে এই সমস্ত ছবি যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট না করে, তাহলে যাতে শত্রু পক্ষ তাদের ভাষায় সেই লোকেশনগুলি বুঝতে না পারে। ফলে ইসরায়েলের ইন্টারনাল যে ক্ষতি কি পরিমাণ হয়েছে না হয়েছে সেটা কিন্তু বাইরে থেকে বোঝাটা একটু ডিফিকাল্ট। রাইট, আপনি দেখেন যে যদি দেখি আমরা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মানে রাষ্ট্রীয় টেলিভিশন থেকে শুরু করে সবখানে তারা এরকম যে হামলাগুলো করছে, এগুলো তো যে কোনো যুদ্ধের নীতির বিরোধী, তাই না? যুদ্ধেরও তো কতগুলো নীতি আছে, রাইট? তো এগুলো কি বিশ্ব কোথাও থেকে তো কোনো তেমন কোনো প্রতিবাদও আসছে না? বিশ্ব তো আপনি দেখুন যে আসলে বিশ্বের প্রতিবাদগুলো তো খুব সিলেক্টিভ, আমরা সবসময় দেখে এসেছি যে আপনি আপনার স্বার্থ আমার স্বার্থের সাথে মিললেই আমরা প্রতিবাদ করছি। কোনো শুধুমাত্র হিউম্যানিটিকে মাথায় রেখে এ ধরনের কোনো প্রতিবাদ, ধরুন অতীত ইতিহাস বাদই দিলাম, তৃতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা শুরু করি, আমরা কিন্তু কোনো রাষ্ট্র থেকেই কখনো দেখি রাষ্ট্রের আচরণটাই হয়ে আসছে এরকম যে আপনার ইন্টারেস্টের সাথে আবার ইন্টারেস্ট মিললে আমি আপনার মানবিকতার পক্ষে, আপনার গণতন্ত্রের পক্ষে দাঁড়াচ্ছি, আর আপনি সাথে আপনি না মিললে আপনি অমানবিক, আপনি অগণতান্ত্রিক, আপনি রেজিম। বিষয়গুলি কিন্তু এরকম। সুতরাং যদি এই ধরনের আশা করা যে আপনার প্রতিবাদ কেন হচ্ছে না, করছে যারা আপনার সিভিল সোসাইটির লোকজন, যারা আপনার হিউম্যানিস্ট, হ্যাঁ আপনি দেখুন যে ইউরোপে কিন্তু নানান বিক্ষোভ হয়েছে, এই তো করছে। কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু এ ধরনের আশা করাটা খুবই আসলে মানে কি বলবো যে বাস্তবিক সম্মত নয়, এক অর্থে যে এটা হবে না, হয় আসেনি কখনো। জি, এখন ধরেন এই যে মোসাদের কথা বলছিলেন যে তারা ইরানের ভিতরে এমন ভাবে মানে তাদের কার্যক্রম, গোয়েন্দা তথ্য আদান প্রদান করেছে, সেদিক থেকে নিশ্চয়ই ইরানের একটা ফেইলিয়ার আছে। কিন্তু ইরানে যেভাবে করে নির্বিচারে মানে মিসাইল হামলা করা হচ্ছে, নিউক্লিয়ার হামলা হওয়ার আশঙ্কা আছে কিনা? আমি দেখলাম আজকে ইরানে ভূমিকম্প হয়েছে এবং কি বলে পারমাণবিক অস্ত্র যেখানে, ওই জায়গাটাতেও বেশ কম্পন দেখা দিয়েছে। এই ব্যাপারে কিছু ধারণা দিতে পারেন নাকি? এখানে যে বিষয়টা হচ্ছে, প্রথমে আসেন যে মিসাইল যে মারার বিষয়টা, সেটা হচ্ছে যে একটা জিনিস ইরানের যে আপনার কি বলে প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল ডিফেন্স সিস্টেম, এটা অত্যন্ত উইক। এটা স্পষ্ট হয়েছে যে আপনার ইসরায়েল থেকে যে সমস্ত মিসাইল আসছে বা যে সমস্ত বম্বিং যখন করা হচ্ছে, সে সমস্ত মিলিটারি এয়ারক্রাফট গুলোকে ঠেকানোর মতো ওই পরিমাণ মিসাইল যে নাই, এটা স্পষ্ট। ইরানের আপনার ডিফেন্স সিস্টেম যতটা শক্তিশালী, যদিও তারা প্রথমে যেভাবে বলেছিল ইসরায়েল যে আপনার আয়রন ডোম, ডেভিড সুইং, দ্য অ্যারো, আমেরিকার থার্ড, এগুলি ভেদ করে করে মিসাইলই আসতে পারবে না, কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে দেখা গেল এগুলি ভেদ করেও বেশ অনেক ইরানের মিসাইল আপনার ইসরায়েলের ভিতরে চলে এসছে এবং বহু শহরে কিন্তু বেশ বড় মাত্রা একটা ধ্বংসযোগ্য হয়েছে। যদি আপনি সেই ভিডিওগুলো দেখেন, আনবিলিভেবল, এটাকে ইসরায়েল এটা কিন্তু মনে হয় না। এখন যেটা হয়েছে যে এবং কয়েকটা মিসাইল আসলে ভেদ করতে পেরেছে, ইসরায়েল থেকে নিষেধাজ্ঞা দেওয়া আছে, সেটা বলা যাবে না। তারা বলছে যে আমরা অনেকগুলি ইন্টারসেপ্ট করেছি, কয়েকটা এসছে, মানে সে কয়েকটা মানে কতটা, এবং কয়েকটা আসলে যদি এই পরিমাণ ক্ষতি হয় কয়েকটাতে, তাহলে মানে একটা মিসাইল কিন্তু অত্যন্ত শক্তিশালী বিষয় দাঁড়ায় আর কি। আর অপরদিকে ইরানের যেটা হচ্ছে, এটা স্পষ্ট যে আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলুন বা মিসাইল ডিফেন্স সিস্টেম বলুন, এগুলো কিন্তু ইসরায়েলের তুলনায় বেশ অনেকটাই দুর্বল, এবং এগুলো নানাবিধ কারণ রয়েছে। ইরান অর্থনৈতিক যে ব্যবস্থা ইত্যাদি, মানে অর্থনৈতিক যে সাফারিংস, নানাবিধ কারণ, এবং ইরান প্রস্তুত ছিল না, সবকিছু মিলে আর কি। তো এই কারণেই আমরা দেখছি যে বারবার মিসাইল এসে আপনার ইরানের ভিতরে হিট করতে পারছে।